হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরাবুল রহমান। ওয়েলকাম টু TWS একাডেমি। শুভ সকাল ট্রেড স্টুডেন্টস, চলে এসেছি আরও একটা দুর্দান্ত এনটিপিসির প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আমাদের 3 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা হবে। যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা লাইক করে তোমার ক্লাসের প্রেজেন্স জানিয়ে দাও। তুমি উপস্থিত হয়েছো ক্লাসে, সেটা কিন্তু জানিয়ে দিতে হলো না। শুভ সকাল। সকালবেলাতে সকাল সকাল কিন্তু আমরা আজকে সেশনটা আলোচনা করতে চলেছি। দুর্দান্ত কিছু প্রশ্ন উত্তর দিয়ে সাজিয়েছে আজকে সেশনটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের প্রতিদিনের সেশনটি কেমন লাগে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। চলো শুরু করা যাক ডিয়ার স্টুডেন্টস। আজকের আমাদের প্রথম প্রশ্ন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? দুর্দান্ত একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। পূর্ব রেল বা ইস্টার্ন রেলের সদর দপ্তর কোথায় আছে? এটার সদর দপ্তর দেখা মাত্রই উত্তর করতে হবে কলকাতাতে অবস্থিত আছে পূর্ব রেলের সদর দপ্তর। এছাড়া আমরা যদি দেখি দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়, সেটাও কিন্তু কলকাতাতে, তাই না? দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর আমি এখানে লিখে দিই ছোট্ট করে। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় আছে স্যার? এটাও কিন্তু কলকাতাতে আছে, তাই না? ভেরি গুড। চলো এর পরবর্তী প্রশ্নে আমরা যাব। সকলে একটু ক্লাসটিকে শেয়ার করতে ভুলবে না। নেক্সট প্রশ্ন, জেমস ব্লান্ট 2000-এর দশকের সর্বাধিক বিক্রিত অ্যালবামের মালিক এর নাম কি? অর্থাৎ জেমস ব্লান্ট একজন কিন্তু, আমরা যদি দেখি যুক্তরাজ্য বা ইউকের কিন্তু একজন বিখ্যাত গায়ক, ঠিক আছে? জেমস ব্লান্ট, যিনি 2000 আর্লি 2000-এর একজন কিন্তু বিখ্যাত, আমরা যদি দেখি তিনি গায়ক ছিলেন। তো তার সময় বা তার সবচেয়ে বেশি বিক্রিত 2000-এর দশকের অ্যালবামটা কি ছিল? দু হাজার দশকের সর্বাধিক বিক্রিত অ্যালবাম যেটার মালিক ছিলেন জেমস ব্লান্ট, তার অ্যালবামের নাম হচ্ছে ব্যাক টু বেডলাম। ব্যাক টু বেডলাম। নিম্নেরকে পানির চাহিদা মেটানোর জন্য কূপ খনন সম্পন্ন করেছিলেন? নিজের রাজ্যে পানি বা জলের চাহিদা মেটানোর জন্য একজন কিন্তু কূপ খনন করেছিলেন। তিনি কে? 'পানির চাহিদা মেটানোর জন্য যিনি কূপ খনন করেছিলেন তিনি হচ্ছেন ফিরোজ তুগলক। ফিরোজ তুগলককে আমরা প্রায়শই কিন্তু বলে থাকি সুলতানি যুগের আকবর, যিনি তুগলক বংশের একজন শাসক ছিলেন। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? আমরা বলে থাকি ফিরোজ তুগলককে, তাই না? আচ্ছা, এনার সম্বন্ধে আরেকটা তথ্য বলে রাখি। ইনি কিন্তু দাস যারা ছিল সেই দাসদের বা স্লেভস যারা ছিল তাদের জন্য পৃথক দাসদের জন্য পৃথক দপ্তর গঠন করেছিলেন। দাসদের জন্য কে পৃথক দপ্তর গঠন করেছিলেন? মনে রাখতে হবে ফিরোজ তুগলক করেছিলেন। পরের প্রশ্ন, সৌরজগৎ কে আবিষ্কার করেছিলেন? আমাদের যে সোলার সিস্টেম বা সৌরজগতের আবিষ্কারক কে ছিলেন? বেসিক একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন। সৌরজগতের আবিষ্কারক যিনি ছিলেন তিনি হচ্ছেন কোপার্নিকাস, সৌরজগতের আবিষ্কারক ছিলেন। নেক্সট হচ্ছে, ভারতের বায়লাডিলা খনি কি উৎপাদনের জন্য বিখ্যাত? ভারতের একটা কিন্তু খনি অঞ্চল যেখান থেকে বিভিন্ন খনিজ দ্রব্য উৎপাদিত হয়। সেই বায়লাডিলা খনিটা কি উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? বিভিন্ন খনি রিলেটেড এরকম প্রশ্ন আসে এবং বায়লাডিলা থেকে অনেকবার প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়েছে। বায়লাডিলা খনিটা, এটা লৌহ আকরিক একটা খনি, আয়রন একটা ওর মাইন হচ্ছে এই বায়লাডিলা খনি। অ্যান্ড এইটা কোন রাজ্যে অবস্থিত এটাও একটু জেনে রাখো। কোন রাজ্যে অবস্থিত আছে? বায়লাডিলা খনিটা অবস্থিত আছে কোন রাজ্যে? কমেন্ট করে জানিয়ে ফেলো। ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, মাথায় থাকবে। চলো এর পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন ইজ, ডব্লিউবিসি এর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া হলো কি? ডব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্ত
কণিকা, এটা সাধারণত আমাদের দেহে কি কাজ করে থাকে? এর প্রধান কাজ হচ্ছে, কাজ কি শ্বেতরক্ত কণিকার? কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। কি কাজ? রোগ প্রতিরোধ। তো রোগ প্রতিরোধ করা হচ্ছে এর কাজ। সেটার তুলনায় যদি অত্যাধিক বেড়ে যায় তাহলে আমাদের দেহে কী রোগ হবে? লিউকোমিয়া বলে এক ধরনের কিন্তু রোগ হওয়ার চান্স থাকে, বা রোগ হয় শ্বেত রক্তকণিকা অত্যাধিক পরিমাণে বেড়ে গেলে। ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদটি কোনটির সাথে সম্পর্কিত? 21 অনুচ্ছেদ এটা একটা কিন্তু আমাদের ভারতের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, মৌলিক অধিকারের একটা ধারা। মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকার? এটা একটা স্বাধীনতার অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকারের ভিতরে একটা স্বাধীনতার অধিকার, 21 ধারা। তো 21 অনুচ্ছেদে কি বলা হয়েছে? ধর্মের অধিকারের কথা বলা হয়েছে, আইনের যথাযথ প্রক্রিয়া, জীবন ও ব্যক্তি স্বাধীনতা, নাকি আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি? অ্যান্সার হচ্ছে রাইট টু লাইফ, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার 21 ধারাতে আছে। এই প্রশ্নটা পড়ে উত্তর করো। উপনিবেশিক ছাপ মুছে ফেলার জন্য ড্যাশের নামকরণ করা হয়েছে বিজয় দুর্গ। তো ভারতে ব্রিটিশদের শাসন ছিল, তাদের উপনিবেশিক ছাপ মুছে ফেলার জন্য ভারত সরকার অনেক পদক্ষেপ নেয়, নাম চেঞ্জ করে দিয়েছে অনেক জায়গার, ভীষণ বড় পদক্ষেপ নিয়ে থাকে। সো যেমন কয়েকদিন আগে পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ করে শ্রীবিজয়পুরম করা হয়েছে, না? তেমনই ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করা হচ্ছে, করে কিন্তু বিজয় দুর্গ করা হয়। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নটা। তো এখানে জেনে রাখো, উপনিবেশিক ছাপ মোছার জন্য বিজয় দুর্গ স্থাপন করা হয়েছে, বিজয় দুর্গ করা হয়েছে ফোর্ট উইলিয়ামের নামটা চেঞ্জ করে। অ্যান্ড ফোর্ট উইলিয়াম এটা কোথায় আছে একটু ফার্স্ট অফ অল জেনে রাখতে হবে। ফোর্ট উইলিয়াম এটা কলকাতাতে আছে, কলকাতাতে স্থাপিত হয়। কত সালে স্থাপিত হয় জানো? কলকাতাতে স্থাপিত হয় কত সালে? এনিবডি, কারো কি জানা আছে এটা কত সালে স্থাপিত হয়েছিল? এটা 1781 খ্রিস্টাব্দের দিকে কিন্তু স্থাপিত হয়েছিল বা উদ্বোধন হয়েছিল। ওকে, ফোর্ট উইলিয়ামটা। এবং ফোর্ট উইলিয়াম নামটা কিভাবে এসেছে? ইংল্যান্ডের একজন রাজা ছিলেন, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামসের নামে এটা নামাঙ্কিত। এটা ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামসের নামে নামাঙ্কিত। তো এই যে কলকাতাতে ফোর্ট উইলিয়াম আছে, এর থেকে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য জেনে রাখো। এই ফোর্ট উইলিয়ামটা ভারতের যে সেনাবাহিনী আছে বা ইন্ডিয়ান আর্মি আছে, ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর, অর্থাৎ যে পূর্ব কমান্ড আছে, ইস্টার্ন কমান্ড বা যেটাকে আমরা বলবো পূর্ব কমান্ড, সেই পূর্ব কমান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতীয় সেনার? সেটা হচ্ছে কলকাতার ফোর্ট উইলিয়ামে অবস্থিত। এটাও একটু ইম্পর্টেন্টভাবে জেনে রাখবে সকলে। ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত। ক্লাসে যারা যুক্ত হয়েছে সকলে ক্লাসটিতে একটা করে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে একটু শেয়ার করো। পরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বেসিক একটা প্রশ্ন। দেখো, আত্মীয় সভা যিনি প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু প্রশ্ন আমার আরেকটা থাকবে, এটা কবে প্রতিষ্ঠা হয়? কবে প্রতিষ্ঠা হয় আত্মীয় সভাটা? দ্রুত। আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়েছিল আমরা কবে বলবো? 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়। এছাড়া এই রাজা রামমোহন রায় বা যাকে আমরা সংক্ষেপে
বলে থাকি রাজা রামমোহন রায় বা আমাদের আধুনিক তোমার হচ্ছে মডার্ন ইন্ডিয়া ভারতের জনক হিসাবে, আধুনিক ভারতের জনক হিসাবে তাকে ধরা হয়। সেই রাজা রামমোহন রায় তিনি কিন্তু ভারতে আরেকটা কলকাতাতে এরকম সভা প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম হচ্ছে ব্রাহ্ম সভা। তো ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করে? তিনি হচ্ছেন রামমোহন রায়। এটা আমার প্রশ্ন থাকবে, কবে প্রতিষ্ঠা হয়? ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা কলকাতায় হয়, কলকাতায়। কিন্তু কবে হয়েছিল কলকাতায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা? এটা ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা হয়েছিল কলকাতাতে 1800 কত সালে? 28 সালে। একদমই সহজভাবে আমরা জেনে রাখবো এটা। 11 প্রশ্ন, ড্যাশ নৃত্যে মহাভারত, রামায়ণ এবং পুরাণের কাহিনী সন্নিবিষ্ট? কোন নৃত্যে মহাভারত, রামায়ণ এবং পুরাণের বিভিন্ন কাহিনী দিয়ে কিন্তু সেই নৃত্যটা হয়ে থাকে? প্রথমে দেখো এই নৃত্যগুলো কোথাকার। ওড়িশি আমরা সকলে জানি, ওড়িশা রাজ্যের নৃত্য, একটা শাস্ত্রীয় নৃত্য। মণিপুরি হচ্ছে মণিপুর রাজ্যের নৃত্য। আচ্ছা, ডান্ডিয়া কোথাকার? গুজরাটের নৃত্য। দান্দিয়া হয়ে গেছে, ওটা গুজরাটের নৃত্য হচ্ছে ডান্ডিয়া। কথাকলি হচ্ছে কেরালার নৃত্য। এখানে কেরালার নৃত্য, ঠিক আছে। আচ্ছা, কেরালার যে এই কথাকলি নৃত্য, এটা কিন্তু অনেকটা তোমার হচ্ছে কাহিনী ভিত্তিক একটা নৃত্য। এই নৃত্যটা মহাভারত এবং রামায়ণের কাহিনী দিয়ে বা পুরাণের কাহিনী কিন্তু দিয়ে এটা করা হয়ে থাকে। আচ্ছা, এখানে বিভিন্ন ভিলেন, নায়ক ইত্যাদি বিভিন্ন ধরনের মেকআপ হয়। 5 প্রকারের মেকআপ হয়ে থাকে এই কথাকলি নৃত্যকে, এটাও জেনে রাখবে। 5 প্রকারের মেকআপ আছে। কোথায় আছে? কথাকলি নৃত্যে আছে। ওকে, নেক্সট কোশ্চেন ইজ, তড়িৎ লেপন কার্যকরী হওয়ার কারণ। কেন তড়িৎ লেপনটা কার্যকরী হয়? তড়িৎ লেপন কিসের কারণে কার্যকর হয়? তড়িৎ লেপনটা আসঞ্জনের জন্য কিন্তু কার্যকর হয়। আসঞ্জন কি? আসঞ্জন মানে অনেকে বুঝতে পারবে না, কিন্তু আমি এটা বলে দিই। আসঞ্জন হলো এক প্রকার অণু বা কণার মধ্যে পারস্পরিক আকর্ষণ শক্তি। একটা অণু এবং পরমাণুর মধ্যে কিন্তু অণু বা কণার ভিতরে পারস্পরিক আকর্ষণ একটা বিশেষ শক্তি। অর্থাৎ যখন একই পদার্থের অণুগুলো পরস্পরের প্রতি আকৃষ্ট হয়, তখন সেটিকে আসঞ্জন আমরা বলি। সেটাকে কি বলা হয়? আসঞ্জন বলা হয়। এটা হচ্ছে বেসিক ডেফিনেশন অফ আসঞ্জন। ওকে, আজকের হোমওয়ার্ক থাকছে, প্রতি বছর কোন তারিখে বিশ্ব বন দিবস পালিত হয়ে থাকে? কমেন্টে অবশ্যই সকলে এটার উত্তর জানিয়ে যাবে। রোহিলখণ্ড অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? রোহিলখণ্ড হচ্ছে একটা অঞ্চল, এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত আছে? রোহিলখণ্ড, বুন্দেলখণ্ড, বাঘলখণ্ড, এই ধরনের বিভিন্ন অঞ্চল, এগুলো সাধারণত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে আছে। এখানে রোহিলখণ্ডটা সম্পূর্ণ উত্তরপ্রদেশের ভিতরে কিন্তু অবস্থিত আছে। সম্পূর্ণ উত্তরপ্রদেশ আছে রোহিলখণ্ড অঞ্চলটা। ওকে, কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে? পলিটিক্যাল পার্টি মুসলিম লীগ প্রতিষ্ঠা কে করেছিলেন? মুসলিম লীগ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ, এছাড়া আরও অনেকে প্রতিষ্ঠাতা ছিলেন, যেমন আগা খান, নবাব সলিমুল্লাহ, এরা কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। সো এখান থেকে একটা জিনিস দেখো, এই যে মুসলিম লীগ আগা খান এবং নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠা করে, এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে এবং কোথায়? প্রতিষ্ঠা হয় কত সালে এবং কোথায়, এটা একটু জেনে রাখতে হবে। এটা 1906 সালে প্রতিষ্ঠা হয়। 1906 সালে প্রতিষ্ঠা হয় এবং 1906 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে
এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল স্থানটাও আমাদের জানতে হয়। ঢাকাতে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট। নবাব সলিমুল্লাহ আগা খান 1906 সালে ঢাকাতে প্রতিষ্ঠা করে মুসলিম লীগ। রেলওয়ে প্র্যাকটিস ব্যাচে যারা যুক্ত হতে চাও তাদেরকে আমি বলবো, বা এনটিপিসির যারা পরীক্ষা দিতে চলেছো তাদের কাছে সময় তো অল্প আছে, তোমরা কিন্তু আমাদের এই ব্যাচটাতে যুক্ত হয়ে সমস্ত কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে পারো অল্প দিনে। তোমরা প্র্যাকটিস ব্যাচ থেকে পিডিএফ এর মাধ্যমে কিন্তু এখান থেকে বা ক্লাসগুলো দ্রুত দেখে নিতে পারো। সংক্ষেপে তোমরা এখান থেকে সমস্ত জিনিসগুলো কভার পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের ভারতের রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ভাবে কিন্তু তোমাদের হেল্প করবে পড়াশোনার জন্য, নেক্সট এক্সাম ক্র্যাক করার জন্য, ঠিক আছে। এনটিপিসির যারা মানে পরীক্ষা দিতে চলেছো তাদের কাছে তো সময় আর নেই, অল্প সময়, তো তোমরা এই ব্যাচটাতে যুক্ত হও। ফাউন্ডেশন কমপ্লিট করার এখন তো সময় নেই, যাদের কমপ্লিট নেই তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে এখান থেকে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো। নেক্সট আমাদের 15 নম্বর প্রশ্ন, লোহাকে শক্ত ও শক্তিশালী করার জন্য নিচের কোনটি এতে যোগ করা হয়? একটা লোহার দণ্ড আছে, সেটাকে শক্ত এবং শক্তিশালী প্রকৃতির বা মজবুত, এক কথায় বলতে গেলে মজবুত বা স্ট্রং করা হবে, তার জন্য কি তার ভিতরে অ্যাড করতে হবে? লোহাকে স্ট্রং করার জন্য তার ভিতরে অ্যাড করা হয়ে থাকে সাধারণত কার্বন অ্যাড করা হয়। কার্বন প্লাস লোহা হলে কিন্তু এটা শক্তিশালী লোহা হবে। কোন প্রধান এসসি বিচারক, এসসি মানে সুপ্রিম কোর্টের বিচারককে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে বা হয়? একজন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এদের ভিতরে, তাকে অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়। অন্ধ্রপ্রদেশ আমাদের ভারতের একটি রাজ্য। অন্ধ্রপ্রদেশটা এমন একটা রাজ্য যে রাজ্যটা আমাদের ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয় এস আব্দুল নাজির, এখনও তিনি রাজ্যপাল আছেন অন্ধ্রপ্রদেশের। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী একটু জেনে রাখো কে বর্তমানে মুখ্যমন্ত্রী পদে কে আছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর এখানকার রাজধানী খুব ইম্পর্টেন্ট, অন্ধ্রপ্রদেশের রাজধানীটা কমেন্ট করে অবশ্যই সকলে জানাও, অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী, অন্ধ্রপ্রদেশের রাজধানী। নেক্সট কোশ্চেন, স্নায়ুকোষ বা নিউরাল টিউব, স্নায়ুকোষ নিউরাল টিউব এমব্রায়োনিক কোন স্তর থেকে সৃষ্টি হয়? যেটা স্নায়ুকোষের যে এমব্রায়োনিক থাকে সেটা কোথা থেকে, কোন স্তর থেকে সৃষ্টি হয়ে থাকে সাধারণত? এন্ডোডার্ম, মোজোডার্ম, একটোডার্ম নাকি প্লাসেন্টা? স্নায়ুকোষের এমব্রায়োনিক কোন স্তর থেকে সৃষ্টি হয়? সেটা হচ্ছে একটোডার্ম থেকে সৃষ্টি হয়ে থাকে, একটোডার্ম থেকে সৃষ্টি হয়। কোশ্চেন 18, যে যন্ত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় তা হলো? কোন যন্ত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স সব একসাথে আমরা পরিমাপ করতে পারি? এটা সাধারণত যারা ইলেকট্রিশিয়ান থাকে তারা ব্যবহার করে থাকে, বিভিন্ন ছোটোখাটো ইলেকট্রিক যে সবগুলো থাকে সেখানে কিন্তু এগুলো থাকে, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মাপার জন্য থাকে। কোন গ্রন্থ? হাইগ্রোমিটার? না, হাইগ্রোমিটার কি কাজে ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার হচ্ছে বায়ুর কি পরিমাপ করতে? আর্দ্রতা পরিমাপ, হিউমিডিটি পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে এই হাইগ্রোমিটার। আরেকটি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার পরিমাপ করতে ব্যারোমিটারের ব্যবহার করা হয়, চাপ পরিমাপ, ঠিক আছে, চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়। আর মাল্টিমিটারটাকে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কারেন্ট, ভোল্টেজ বা রেজিস্ট্যান্স পরিমাপ করতে। মাল্টিমিটারের অপর আরেকটা নাম আছে যেটা হচ্ছে মাল্টিটেস্টার, এটাকে বলা হয় মাল্টিটেস্টার, এটাকে বলা হয়। এছাড়া আরও একটা নাম আছে মাল্টিটেস্টার ছাড়া, এটাকে অ্যাভোমিটারও কিন্তু বলা হয়ে থাকে। কি বলা হয়? অ্যাভোমিটারও কিন্তু এর একটা অপর নাম। অ্যাভোমিটার হচ্ছে অপর নাম। কি নাম? আদার্স নেম, অপর
নাম হচ্ছে কি মাল্টিমিটারের, সেটা হচ্ছে অ্যাভোমিটার, মাথায় রাখবে। আচ্ছা, ভোল্ট মিটারের সাহায্যে কি পরিমাপ করি আমরা? ভোল্ট মিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? এর সাহায্যে আমরা তড়িৎ বিভব পরিমাপ করি, তাই না? তড়িৎ বিভব পরিমাপ করতে ব্যবহার করা হয়। দুর্দান্ত এটা। পরের প্রশ্ন আমাদের আরও একটা সায়েন্সের প্রশ্ন, 19 নং প্রশ্ন। প্রশ্ন নম্বর 19, চৌম্বকীয় মেরুতে বিনীত কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ এর মান কত? চুম্বকীয় মেরুতে বিনীত কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপের মান কত? দুর্দান্ত একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে বিনীত কোণের মান। অর্থবিল পেশ করা হয় কোথায়? কোথায় পেশ করা হয় অর্থবিল? ফার্স্ট উত্তর করো, অর্থবিল কোথায় পেশ করা হয়? অর্থবিল শুধুমাত্র কিন্তু লোকসভাতেই পেশ করা হয়ে থাকে, না আদার্স কিন্তু কোথাও পেশ করা হয় না। এটা অর্থবিল শুধু আমরা বলবো লোকসভাতেই পেশ করা হয়। ওকে, এর পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার, ক্রোমিমিয়ার, টেলোমিয়ার, নাকি কোনোটিই নয়? একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের যে প্রান্ত অংশ, এই যে ব্লু অংশ বা প্রান্ত অংশ, এই ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে কি বলা হয় সেটা জিজ্ঞাসা করা হয়েছে। ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে কি বলা হয়? ছবি দেখে উত্তর করো। প্রান্তীয় অংশকে আমরা বলে থাকি টেলোমিয়ার। এটা কি? টেলোমিয়ার। টেলোমিয়ার। আচ্ছা, ক্রোমোজোমের আরেকটা হচ্ছে, ক্রোমোজোমের ভিতরে এরকম তোমার হচ্ছে কিছু তোমার জালিকা থাকে যেগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। এগুলো কি? ক্রোমোমিয়ার হিসাবে পরিচিত। ওকে। আর ক্রোমোজোমের যদি আমরা দেখি সেন্ট্রাল, ক্রোমোজোমের যেটা সেন্টার থাকে, ক্রোমোজোম যেটা একদমই ক্রোমোজোমের মাঝামাঝি স্থান থাকে, সেই ক্রোমোজোমের মাঝামাঝি স্থানকে কিন্তু বলা হয়ে থাকে কি জানো? এটাকে বলা হয়ে থাকে সাধারণত, মাঝামাঝি স্থানটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার দুটো মাফ করবে, সেন্ট্রোমিয়ার কিন্তু ক্রোমোজোমের একদমই মাঝে থাকে। ওকে, পরের প্রশ্ন, কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের সম্পর্কে বিধান দেওয়া আছে? গ্রাম পঞ্চায়েতের বিধান কোথায় আছে? কোন আর্টিকেলে আছে গ্রাম পঞ্চায়েত? পঞ্চায়েত গঠনের কথা বা স্থানীয় শাসন ব্যবস্থা গঠনের কথা ভারতীয় সংবিধানের 40 ধারাতে কিন্তু বলা আছে। 40 ধারা, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1 ন্যানোমিটার হলো, 1 ন্যানোমিটার বলতে আমরা কি বুঝি? মিটার, অর্থাৎ এখানে ন্যানোমিটারকে তোমাকে মিটারে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো ন্যানোমিটার এবং মিটারের ভিতরে সম্পর্ক কি? 0.0000000012345 ওকে, ওকে। তো 0.0000001 হচ্ছে 1 ন্যানোমিটার। মিটারে যদি কনটেক্সটে আমরা দেখি, 1 মিটার ইকুয়াল এত কিন্তু ন্যানোমিটার, বা এত মিটার ইকুয়াল হচ্ছে 1 ন্যানোমিটার। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর 10⁻⁹ মিটার ইজ রাইট অ্যান্সার। 10⁻⁹ মিটার। আর যদি সংখ্যায় দেওয়া হয়, এরকম 8টি শূন্য আছে ন্যানোমিটারের সামনে। ঠিক আছে, এরপরে দেখো 0.8টি শূন্য অবশ্য। ড্যাশের অঙ্গামী উপজাতির পালন করে সেক্রেনি উৎসব। সেক্রেনি একটা ফেস্টিভ্যাল যেটা একটা রাজ্যের অঙ্গমী বলে একটা উপজাতি মানুষেরা পালন করে থাকে। তো কোন রাজ্যের অঙ্গমী উপজাতি পালন করে সেক্রেনি উৎসব?
সেক্রেনি ফেস্টিভ্যাল, এটা অঙ্গমি উপজাতির মানুষেরা পালন করে, যেটা নাগাল্যান্ডের উপজাতি, ঠিক আছে। না, অঙ্গমিরা কোথায় বসবাস করে? নাগাল্যান্ডে। সেখানে কিন্তু এই সেক্রেনি ফেস্টিভ্যাল পালিত হয়, অঙ্গমি উপজাতিদের উৎসব। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের অঞ্চলে দিন ও রাত্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার তারতম্য দেখা যায়? দিন রাত্রির ভিতরে, বা যদি আমরা দেখি ডে অ্যান্ড নাইটের ভিতরে একটা তাপমাত্রার একটা কিন্তু ডিফারেন্স, তাপমাত্রার একটা তারতম্য দেখা যায়। অর্থাৎ দিনের বেলা, দিনে কি হয়? দিনে হচ্ছে অতিরিক্ত গরম হয়। দিনে কি হয়? দিনে হচ্ছে অত্যাধিক গরম, হট কিন্তু বায়ু প্রবাহিত বা হট অ্যাটমসফিয়ার দেখা যায়, বা পুরো একদমই কিন্তু গরম হয়ে যায় অ্যাটমসফিয়ারটা, ঠিক আছে, বা আশেপাশের অঞ্চল গরম হয়ে যায়। আর রাত্রে কি হয়? রাত্রে কিন্তু ঠান্ডা পড়ে। রাত্রে তাও যাই তাই ঠান্ডা না, অনেক কিন্তু ঠান্ডা পড়ে, অনেক ঠান্ডা পড়ে। তো রাত্রে কি হয়? ঠান্ডা হয়ে থাকে। তো গরম এবং ঠান্ডা হঠাৎ করে এটা সাধারণ উপকূলীয় অঞ্চলে দেখা যায় না, দ্বীপ অঞ্চলেও দেখা যায় না, মরুভূমি অঞ্চলে কিন্তু দেখা যায়। কারণ মরুভূমি অঞ্চলে যে বালু থাকে, বালু, সেই বালুটা কিন্তু খুবই তাড়াতাড়ি, খুবই দ্রুত কিন্তু তোমার হচ্ছে সূর্যের আলোটাকে অ্যাবজর্ব করে এবং সেখান থেকে হিট অ্যাবজর্ব করে নেয়। হিট অ্যাবজর্ব করার সাথে সাথে খুবই দ্রুত এটা কিন্তু গরম হয়ে যায়। বালিগুলো কিন্তু খুবই স্পিডে গরম হয়, এবং যত স্পিডে গরম হয়, সন্ধ্যা হওয়ার সাথে সাথে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তত স্পিডেই কিন্তু হিটটাকে কিন্তু রেডিউস করে দেয়, বা হিটটাকে কিন্তু ছেড়ে দেয় এখান থেকে। তো এটা দ্রুত কিন্তু ঠান্ডা হয়ে যায়। ওকে, তো এখানে যত দ্রুত গরম হয় তত দ্রুত কিন্তু ঠান্ডা হয়। এখানে আনসার হবে মরুভূমিতে তাপতম্য আমরা বেশি দেখতে পাই। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? মাফ করবে, রাষ্ট্রপতিকে বলা হয়েছে, সরি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যিনি, তিনি। ভিনসেন্ট গফ কোন বিষয়ে বিখ্যাত? ভিনসেন্ট গফ কোন বিষয়ে বিখ্যাত? ভিনসেন্ট ফন গখ, ইনি হচ্ছেন একজন বিখ্যাত ডাচ একজন চিত্রকলা শিল্পী বা চিত্রশিল্পী, তিনি ভিনসেন্ট গফ। এনার বিখ্যাত দুটো তোমার ছবি দেখো, এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সোশ্যাল মাধ্যমে, মাফ করবে, খুবই ফেমাস সোশ্যাল মাধ্যমে তোমরা হয়তো দেখেছো এটা, দ্য স্টারি নাইট। এটা কে এঁকেছেন? ভিনসেন্ট গখ এঁকেছেন। দ্য আইরিস, তারও একটা বিখ্যাত কিন্তু একটা তোমার হচ্ছে চিত্র, কিছু আইরিস ফুলের কিন্তু এখানে তোমার দেখতে পাবে, এগুলো কিন্তু তিনি এঁকেছেন। তার একটা ছবি, নিজস্ব ছবি নিজেই এঁকেছেন, এটা হচ্ছে ভিনসেন্ট গখের ওন পোর্ট্রেট, ঠিক আছে, ওন নিজের ছবি নিজে এঁকেছিলেন, এটা হচ্ছে তার ওন পোর্ট্রেটস। তো ভিনসেন্ট গখের লেখা। স্টারি নাইট থেকে প্রশ্ন এসেছে, এখান থেকে পিওয়াইকিউজ প্রশ্ন এসেছে যে স্টারি নাইট ছবিটা কে এঁকেছেন? এটা ভিনসেন্ট ফন গখ এঁকেছিলেন। মুঘল সাম্রাজ্য কবে পতন হয়? মুঘল সাম্রাজ্য পতন কবে হয়? মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিল? বাবর, তাই তো, বাবর। শেষ শাসক কে ছিল? বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি শেষ শাসক ছিলেন। তো বাবর 1526 সালে তিনি পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কিন্তু মুঘল সাম্রাজ্য শুরু করেন বা প্রতিষ্ঠা করেন। আর শেষ হয়েছিল কবে? শেষ হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করার মাধ্যমে। দ্বিতীয় বাহাদুর শাহকে 1857 সালের মহাবিদ্রোহে পরে, বা মহাবিদ্রোহে কিন্তু তিনি পরাজিত হওয়ার পরে তাকে নির্বাসন করা হয়েছিল রেঙ্গুনে, এবং মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল। ভারতীয় অর্থনীতিকে কোন ধরনের অর্থনীতি হিসেবে বর্ণনা করা হয়? ভারতের যে ইন্ডিয়ান অর্থনীতি, ইকোনমি, সেটাকে আমরা কি ধরনের ইকোনমি বলবো? এটা অবভিয়াসলি একটা কিন্তু কি ধরনের মিক্সড প্রকৃতির ইকোনমি, বা আমাদের মিশ্র অর্থনীতি। লাস্ট প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী কত বছরের জন্য নির্বাচিত হন? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ যদি হন, তিনি কত বছরের জন্য নির্বাচিত হন? রাজ্যের মুখ্যমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হয় কত বছরের জন্য? 5 বছরের জন্য। অ্যাকচুয়ালি রাজ্যের যে বিধানসভা থাকে, সেই বিধানসভার সদস্যরা নির্বাচিত হয় কত বছরের জন্য? বিধানসভার সদস্য, শুধু মুখ্যমন্ত্রী নয়, বিধানসভার সদস্যরা 5 বছরের জন্য, 5 বছর তাদের কার্যকাল থাকে, ঠিক আছে।
সদস্যদের কার্যকাল 5 বছর থাকে। তো মুখ্যমন্ত্রী যিনি হন রাজ্যের, তিনি বিধানসভার সদস্যদের মধ্য থেকেই হয়ে থাকেন। তাকে অ্যাট ফার্স্ট বিধানসভার সদস্য হতে হয়, আর সে যদি বিধানসভার সদস্য না হয় তাকে 6 মাসের ভিতরে বিধানসভার সদস্য হওয়ার কিন্তু হয়ে আসতে হয়। ঠিক আছে, বিধানসভার সদস্য না হয়েও কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে, কিন্তু তাকে 6 মাসের ভিতরে বিধানসভার সদস্য পদ গ্রহণ করতে হবে। সো এখানে বিধানসভার সদস্য যারা হয়ে থাকেন তাদের কার্যকাল 5 বছর, তো মুখ্যমন্ত্রীর কার্যকালও 5 বছর। আজকের ক্লাস এখানেই শেষ হবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট ক্লাস দেখা হচ্ছে একটি নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।